রিমালের তাণ্ডবে বিধ্বস্ত হাজারো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা, ভেসে গেছে ক্ষেত খামার। অবস্থা খুব খারাপ আমাদের, এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে রয়েছেন আমরা। 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কটা আছে। মানুষের খাওয়ার পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। নরসিংদীতে স্তূপকৃত ইটের চাপায় স্বামী স্ত্রীর মৃত্যু। ভারী বর্ষণের পর রাজধানী সহ বিভিন্ন জেলা শহরে কাটেনি জলাবদ্ধতা। সিলেট, ময়মনসিংহ, কুমিল্লায় আগামীকালও বৃষ্টির পূর্বাভাস। তৃতীয় ধাপে কাল 90 উপজেলায় ভোট গ্রহণ, চলছে সরঞ্জাম বিতরণ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ও অন্যান্য জটিলতায় 22টি নির্বাচন স্থগিত। বিনা ভোটে নির্বাচিত এমপিরা টাকার চাপে মারা যাচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। পতন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে সরকার। এমপি আনার হত্যাকাণ্ডের কুল কিনারা করতে পারছে না দুদেশের গোয়েন্দারা। রিমান্ডে বিভ্রান্তিকর তথ্য আসামিদের। আজ হাতিশালা খাল পরিদর্শন করবে ডিবি। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড উপকূল, বিপর্যয় জনপদ। সময়ের সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। ঝড়ে বেশ কয়েক জায়গায় উপড়ে গেছে গাছ। খুলনার কয়রা আর বরগুনা সদরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল। ঝড়ে যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ, চরাঞ্চল সহ বেশ কিছু উপকূলবর্তী ও পাহাড়ি এলাকা। চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ভোলা, পটুয়াখালী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, সাতক্ষীরা সহ কিছু এলাকা এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন। টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। সুন্দরবনের সুপতি, হারবাড়িয়া, দুবলারচর, হিরন পয়েন্ট, কটকা সহ বিভিন্ন এলাকায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত এলাকায় এখনও পৌঁছতে পারেনি বন বিভাগের কর্মীরা। সাইক্লোন শেল্টার থেকে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশিরভাগ শহর জলাবদ্ধ। সকালে খাগড়াছড়ির আলুটিলায় পাহাড়ের মাটি ধসে যান চলাচল বন্ধ থাকে কিছুক্ষণ। এতে আটকা পড়ে পর্যটক বাহী নৈশকোচ। চেঙ্গি নদীর পানি বেড়ে খাগড়াছড়িতে জলমগ্ন 3 শতাধিক পরিবার। বসতঘরে পানি উঠে যাওয়ায় অনেকে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি আর ফসলের ক্ষেত। গতকাল উদ্ধার কাজ চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিস কর্মী রাসেল হোসেন। আহত একজন হাসপাতালে ভর্তি। এখনও মাটিরাঙ্গায় স্বাভাবিক হয়নি জনজীবন। মানুষ বাড়িতে ফিরে আসে নাই, বা পানির গতি আরো বাড়ছে। মানুষের খাওয়ার পানির সমস্যা, খাওয়া দাওয়ারও সমস্যা। এত বৃষ্টি হচ্ছে সন্ধ্যা রাতে থেকে, আমরা এত পানি জানি না। হঠাৎ করে পানি আসছে, কারণে চলে গেছে, কিন্তু কোটা তো পানি ঢুকতেছে। আর কইনা 2 ইঞ্চি বাকি আছে আমাদের যে বিল্ডিং এ ঢুকছে, এখানে পানি উঠার মতন অবস্থা খুব খারাপ আমাদের। এখন বাচ্চা কাচ্চা নিয়ে আটকে রয়েছেন আমরা, বাড়িতে পারি না। আমি অনেক কষ্ট করে বাড়ি এসেছি। 1 লাখ টাকার বেশি লেবু আছে, সব পিড়েই লয়ে গেছে বন্যায়। এরপর ঘর দুয়ার সব নামাই ফেলাইছে। 333টা আশা ছিল, এখন সব পাইতেছি না, অল্প কটা আছে। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি সম্পর্কে সহকর্মীদের কাছ থেকে জেনে নেব। শুরুতেই সাতক্ষীরার খবর জানাবেন আকরামুল ইসলাম। আকরাম, সুন্দরবনে ক্ষয়ক্ষতির পরিমাণ কি? বন কর্মকর্তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। শাওন, ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু আমাদের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের যেগুলো কার্যালয় রয়েছে বা পর্যটন কেন্দ্র, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত। সুন্দরবনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে পর্যটকদের আসার পর তারা যে এখান থেকে ওঠানামা করেন, সেটি একটি দূরে কাঠ দিয়ে তৈরি, সেটি কিন্তু একেবারেই পানিতে এখন নিমজ্জিত বা ওইটা ভেঙে গেছে। পাশাপাশি এখানেও কিন্তু আরেকটি ছিল কংক্রিটের, দেখছেন, সেটিও কিন্তু একেবারেই বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি আমরা যেটিতে রয়েছি এটিও কিন্তু বিধ্বস্ত না হলেও বেঁকে গেছে। তো আমাদের এখানে বন কর্মকর্তা রয়েছেন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ের। আমরা একটু আপনার কাছ থেকেই জানতে চাই যে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতি কোনো সমস্যা আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে 3টা বন্যপ্রাণী আমরা উদ্ধার করেছি লোকালয় থেকে, যেগুলো হরিণ আমরা উদ্ধার করে তারপরে।
সাতক্ষীরার খবর জানাচ্ছিলেন আকরামুল ইসলাম। এখন একটু বরগুনার খবর জানবো। সহকর্মী ফেরদৌস খান ইমন সঙ্গে আছেন। ইমন, লোকালয়ে এখনো পানি ঢুকছে কিনা, কতটা ক্ষতি দেখছেন, জানাবেন বিস্তারিত। শাওন, যদি লোকালয়ের কথা বলি, মূলত আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে যতটুকু জানতে পেরেছি যে বরগুনা জেলার পাথরঘাটা, পাবনা, বেতাগী, বরগুনা সদর, আমতলী, মোট 30টি স্পট থেকে আপনার বড় ধরনের ক্ষতি হয়েছে বেড়িবাঁধ, এবং সেই বেড়িবাঁধ থেকে কিন্তু পানি ঢুকছে লোকালয়ে। আবার যখন জোয়ার হচ্ছে তখন কিন্তু ঢুকছে, আর ভাটার সময় কিন্তু সেই পানি বের হয়ে যাচ্ছে। মূলত দ্রুত গতিতে কিন্তু পানি উন্নয়ন বোর্ড তারাও চেষ্টা করছেন, কোথাও জিও ব্যাগ ফেলাচ্ছেন, কোথাও বা তারা জিও ব্যাগ ফেলে মানুষের যাতে করে পানি না আসে, বা এক্সকেভেটর দিয়ে মাটি উঁচু করে দিচ্ছে। প্রাথমিক যেটি দরকার সেটি কিন্তু এখানকার যারা পানি উন্নয়ন বোর্ডের আছে তারা করছেন। এবং মূলত আমি রয়েছি পশর বুনিয়া, যেটি আমতলী, যে এই আমতলীর একটি গ্রাম, আমতলী উপজেলার। এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখান থেকে প্রায় 1 কিলোমিটার বাঁধ ভেঙে কিন্তু এই এলাকা প্লাবিত হয়েছে, এবং এই এলাকার মানুষের ঘর বাড়ির যে চিত্র আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মুখ থুবড়ে পড়ে আছে এই একটি ঘরের। এখানকার মানুষের আসলে যে কতটা দুর্বিষহ অবস্থায় আছে, তাদের ঘরে কোনো খাবার নেই, তাদের রান্না বান্নার করার কোনো চুলা নেই, মূলত খুবই দুর্বিষহভাবে যাপন তারা করছেন। ঘূর্ণিঝড়ে আমাদের সমস্যা হয়েছে, ঘর দুয়ার সব মালামাল সাবানা লইয়ে গেছে, হাঁস মুরগা সব লইয়ে গেছে। আমরা থাকতে পারছি না, আমরা রান্না করে ভাত খাইতেছি না, আমাদের অনেক সমস্যা হয়েছে। শুনছিলাম আসলে ওনার কথা যে আসলে ওরা কতটা সমস্যায় রয়েছে, এবং এখানে যতটুকু দেখতে পেয়েছি 6,500 হেক্টর কৃষি জমি ক্ষতি হয়েছে, এবং 4,500 হেক্টর জমির মূলত মৎস্য ঘের এগুলোর ক্ষতি হয়েছে। এই ছিল বরগুনা থেকে শাওন। ইমন, ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে এক ব্যবসায়ীর স্তূপ করে রাখা ইটের নিচে চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। সকালে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের সোগরিয়া পাড়ায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কালু মিয়া ও স্ত্রী সব মেহের বেগম। স্থানীয়রা জানায়, ইট ব্যবসায়ী আব্বাস ফকির ইটের স্তূপ ছিল নিহতদের ঘরের পিছনের দিকে। ভোরে নামাজ আদায় করছিলেন বৃদ্ধ দম্পতি। টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ঘরের পেছনে স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। এ সময় টিনের বেড়া ও চালা ভেঙে তাদের উপরে পড়ে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধ দম্পতির। পরে ইটের স্তূপ সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানি ঢুকেছে শহর এলাকাগুলোতেও। চট্টগ্রামের হালি শহর, আগ্রাবাদ, চকবাজার সহ নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে, সেই সাথে জোয়ারের পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট। বৃষ্টি ও জোয়ারের পানিতে বরিশাল নগরীর বটতলা, নবগ্রাম রোড, আমির কুটির, কালুশা সড়ক সহ বেশ কিছু এলাকায় পানি জমেছে। সরকারি গোডাউনে পানি ঢুকে নষ্ট হয়েছে 1000 টন সার, যার আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা। একটু বৃষ্টি হলেই এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়, আমরা কাজে বেরোতে পারতেছি না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আসলে সমস্যা। এটা তো এত ব্যবস্থা নিল, খাল খোলন, মাল খোলন, কোনো কিছুতে পানি বাধা, মানে পানিকে বন্ধ করতে পারতে। পানি উঠলে মনে হয় যে লোকজন আসে না পানির ডরে, এখন ভাড়া কম হইতে আছে। রাজধানীর কেন্দ্রে থেকেও দুর্ভোগ থেকে রেহাই মিলছে না ক্রিসেন্ট রোডবাসীর। সামান্য বৃষ্টিতেই জমে কোমর সমান পানি, যা সহজে নামেও না। এলাকাবাসী বলছে, সড়ক উঁচু করার প্রকল্প নেওয়া হলেও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হয়নি। তাই বছরের পর বছর বৃষ্টির সময় পানির সাথেই বসবাস এলাকাবাসীর। অফিসে যেতে সড়কে নেমেই নাকাল এলাকাবাসী। তবে এটা তাদের জন্য নতুন কিছু নয়। এক যুগেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় অভ্যস্ত এখানকার বাসিন্দারা। যারা অফিস যায় বা চাকরিজীবী লোক, তাদের তো অনেক সমস্যা হয়। এরকম পানিতে যাওয়া আসা তো সম্ভব না। খুবই কষ্টে আর কি আছি আমরা। এখানে থাকার মতো কোনো ব্যবস্থা আসলে হয় না, আর এখানে থাকা সম্ভব না। আমরা ছেড়ে দেব রুম, এখানে থাকবো না। এই সড়কটি শহরতলি বা নিচু এলাকা না, রাজধানীর কেন্দ্রে বাংলা মোটর আর গ্রিন রোডের মাঝামাঝি ক্রিসেন্ট রোড।
সড়কটিতে এক যুগেরও বেশি সময় ধরে সামান্য বৃষ্টিতেই জমে পানি। 2 বছর আগে ঢালাই দিয়ে 1.5 ফুট উচ্চতা বাড়ানো হয়েছে, তারপরও কমেনি দুর্ভোগ। যদি আধা ঘন্টা বৃষ্টি হয় তাতে ডুবাই যায়, এটা পানি নিষ্কাশনের ব্যবস্থা কম। ওই এতদিন করছে না, এতদিন করার পরে এই পানিতে শুরু দেওয়া হচ্ছে। আগে কোনো পানি ছিল না, 30 বছর আগে এলাকায় কোনো পানি ছিল না বৃষ্টি হলে। সোমবার রাতেও কোমর সমান পানি ছিল এই রাস্তায়। সকাল থেকে পানি নামা শুরু করলেও অবর্ণনীয় ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারীরা। সবসময় তো এরকম বৃষ্টি হইলেই পানি এরকম থাকে। ঘরের ভিতরে পানি আসলো, ঘরের ভিতরে রুমের ভিতরে পানি। স্থানীয়রা যখন কথা বলছিলেন তখনই ছুটে আসেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। তাদের চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সমস্যা অবকাঠামোতে। নিষ্কাশন লাইন অপর্যাপ্ত, তাই নামছে না পানি। ওনারা এটা উপরে লেভেলে বলুক, আমি আর কি বলুন বলেন। আমরা কাজ করতেছি বলেন, গাফালতি আছে। ওনারা একটা মেশিন ছাড়ে, কইলে 2টা মেশিন ছাড়ে। প্রতিদিনই হাজারো মানুষ চলাচল করে এই ক্রিসেন্ট রোডে। এই এলাকার বাসিন্দারা ঠাট্টা করে বলেন, আকাশে মেঘের দেখা মিললেই নাকি এই সড়কে পানি জমে। কথাটা পুরোপুরি মিথ্যে নয়। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে এই সড়কে পানি জমে থাকে কমপক্ষে 2 দিন। স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন না করে শুধু প্রকল্পের পর প্রকল্প নিয়ে সড়কের উচ্চতা বাড়াচ্ছে সিটি কর্পোরেশন, তাতে কমছে না দুর্ভোগ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রিমাল। দুপুরের পর আসাম অঞ্চলের দিকে সরে যাবে ঝড়টি। ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান। বলেন, রিমাল ছিল একটি প্রবল ঘূর্ণিঝড়, প্রায় আইলার গতিপথ অনুসরণ করেছে এটি। এর প্রভাবে সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ অঞ্চলে আজ ও আগামীকাল বৃষ্টিপাত থাকবে। আবহাওয়াবিদ জানান, উপকূলীয় এলাকা এখন অশান্ত। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলেও জানান আব্দুর রহমান। বলেন, আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপ প্রবাহ হবে না। মৌসুমি বায়ু প্রবাহের কারণে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত বাড়বে। নিম্নচাপটি ক্রমান্বয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। আজ দুপুরের পরে সে বাংলাদেশে অঞ্চল ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলের দিকে চলে যাবে এবং আস্তে আস্তে বাংলাদেশ থেকে সে গুরুত্বহীন হয়ে যাবে। কাল উপজেলা পরিষদ নির্বাচনের 3য় ধাপের ভোট। এবার ভোট গ্রহণ হবে 90টি উপজেলায়। এরই মধ্যে রিটার্নিং অফিসগুলোয় ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম নিতে ভিড় করছেন প্রিজাইডিং অফিসাররা। কঠোর নিরাপত্তায় সেসব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। প্রতিদ্বন্দ্বিতা হবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবার কথা থাকলেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে 19টি এবং নানা জটিলতার কারণে 3টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরা। পরিবেশে আমরা ভোট গ্রহণ করব, সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি যাচ্ছি সেখানে। এসপি কোহিনুরকে তখন বলা হতো ভিআইপি এসপি। এই কোহিনুরের হাতে কত রাজনৈতিক কর্মী নির্যাতিত হয়েছে। অন্তঃসত্ত্বা নারী পর্যন্ত রাজপথে মিছিল করতে গিয়ে কোহিনুরের নির্যাতনের শিকার হয়েছে। এই কোহিনুরের দুর্নীতি নিয়ে এই ঢাকা শহরের লোকের মুখে মুখে তার দুর্নীতির বিষয় কে বিচার করেছে? এই কোহিনুরের বিচার হয়েছে। আশরাফুল হুদা, রকিবুল হুদা বিচার কি হয়েছে? তাদের আমলে তারা দেশ, তাদের যে নেতারা দুর্নীতি করেছে, হাওয়া ভবনের দুর্নীতি, এগুলোর বিচার কি তারা কোনদিন
করবে, তাদের এইসব অপরাধে বিচার কি তারা করেছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালে একমাত্র রাজনীতি ক্ষমতাসীন। শুনছিলাম ওবায়দুল কাদেরের বক্তব্য। চারদিকে এখন শুধুই দুর্নীতির ছড়াছড়ি। আওয়ামী লীগের ইতিহাস, অপকর্ম ও লুটপাটের এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজিজ বেনজির কার সৃষ্টি, এমন প্রশ্নও রাখেন তিনি। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, বিনা ভোটে নির্বাচিত এমপিরা টাকার চাপে মারা পড়ছে। এখন দেশ বাঁচানোর লড়াই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবি আওয়ামী লীগেরই ছিল, সেটা ধ্বংস করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এখন দেশ বাঁচানোর লড়াই উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই লড়াইয়ে পরাজিত হলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। আলোচনা সভায় ঘূর্ণিঝড় রিমালে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল। এছাড়া গাজা ও রাফায় নারকীয় হত্যাকাণ্ডের শোক ও তীব্র নিন্দা জানায় বিএনপি। আজকে বেনজির আহমেদ আজকে এখন তার হাজার হাজার বেরোচ্ছে আপনার অপকর্ম, লুটের ইতিহাস। মধ্যরাতে নির্বাচিত সব তথাকথিত এমপি টেপি যা আছে, এরা এখন আকণ্ঠ নিবজ্জিত টাকার ভারে মারা পড়ার অবস্থা কি করে। এখনো ধোঁয়াশায় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার প্রকৃত কারণ। দুদেশের বাঘা বাঘা গোয়েন্দারা মিলেও করতে পারছেন না কুল কিনারা। রিমান্ডে থাকা আসামিরা এক এক সময় দিচ্ছে এক এক তথ্য, যা মেলাতে নাকানি চুবানি অবস্থা। সময়ের সাথে এমপি খুনের বর্ণনাতেও ভিন্নতা আনছে কিলিং মিশন সাকসেস করা শিমুল ভূঁইয়া। কর্মকর্তাদের ধারণা, লাশ যাতে উদ্ধার না হয় সেজন্যই দিচ্ছে বিভ্রান্তিকর সব তথ্য। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। কলকাতায় বাংলাদেশি এমপি আনোয়ারুল আজিম আনার খুনের ঘটনায় ডিবির রিমান্ডে শিমুল ভূঁইয়ার সঙ্গে তার ভাতিজা তানভীর ভূঁইয়াও রয়েছেন। এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারীও রিমান্ডে আছেন। অপরদিকে কলকাতার সিআইডি পুলিশের রিমান্ডে আছেন খুনের পর মরদেহ টুকরো টুকরো করা ভয়ঙ্কর কসাই জিহাদ। জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে জানা যায়, খুনের পরিকল্পনার আলাপ আলোচনায় শিমুল ভূঁইয়া হোয়াটসঅ্যাপে কথা বলেছেন। এক্ষেত্রে ইন্দোনেশিয়ার একটি ফোন নম্বর ব্যবহার করেছেন। তিনি গ্রেফতারের পর প্রথমে পুলিশকে বলেছিলেন, এমপি আনারকে একটি চেয়ারে বসিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর লাশ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়ার তথ্য দেন। পরে দিয়েছেন আরেক রকম বর্ণনা। পরের ভাষ্য, খুনের উদ্দেশ্যে নয়, আপত্তিকর ছবি তুলে টাকা আদায়ের লক্ষ্যে আনারকে তারা ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন। অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে এমপির জ্ঞান ফেরেনি। এরপর তাকে খুন করা হয়। এর আগে আরেকটি ভাষ্যে খুনের আগে এমপির সঙ্গে ধস্তাধস্তির কথাও বলেছিলেন শিমুল। লাশের খণ্ডিত অংশ বাইরে ফেলা নিয়েও তিনি পুলিশকে কয়েক ধরনের তথ্য দিয়েছেন। ডিবি জানায়, চেতনানাশক প্রয়োগ করে আপত্তিকর ছবি তোলা হয়েছে বলে শিমুল যে তথ্য দিয়েছেন তার সঙ্গে শিলাস্তি রহমানের কথার মিল পাননি তদন্তকারীরা। ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শিলাস্তি রহমান জানিয়েছেন, চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার সঙ্গে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। ডিবির ধারণা, লাশ উদ্ধার যাতে না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূঁইয়া। এদিকে কসাই জিহাদ কলকাতার সিআইডির রিমান্ডে। তাকে নিয়ে সিআইডি পুলিশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়েও লাশ বা দেহাংশের কোনো সন্ধান করতে পারেনি। এমপি খুনের ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হারুনুর রশিদের নেতৃত্বে ডিবির ৩ সদস্যের তদন্ত দল রবিবার সকালে কলকাতায় পৌঁছায়। তারা বাংলাদেশে গ্রেফতার ৩ আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো কলকাতায় যাচাই বাছাই করছেন বলেও জানান ডিবি প্রধান হারুন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা আর উন্নয়নে এগিয়ে যাচ্ছে নারী, অথচ আজও ঋতুচক্র বা পিরিয়ড নিয়ে কাটেনি সামাজিক ট্যাবু। কর্মব্যস্ত নারীদের ক্ষেত্রে মাসিককালীন দিনগুলো আরও চ্যালেঞ্জের। দীর্ঘক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকতে হচ্ছে তাদের। গণশৌচাগারও নারী বান্ধব নয়। এতে করে দেখা দিচ্ছে নানা শারীরিক জটিলতা। বিশেষজ্ঞরা বলছেন, নারীর পিরিয়ড বান্ধব পরিবেশ সৃষ্টিতে এগিয়ে আসতে হবে পুরুষকেও। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখুন বিস্তারিত।
অ্যাডভোকেট আসমা আক্তার। দিনের আলো ফুরলেও কাজ ফুরায় না তার। আদালতের এ প্রান্ত থেকে ও প্রান্তে লেগেই থাকে ছোটাছুটি। তবে প্রতি মাসে পিরিয়ডের সময়টায় দৈনিক ব্যস্ততায় নিজের পরিচ্ছন্নতার বিষয়টি কি মাথায় রাখতে পারেন তিনি? আমাকে টোটাল 12 ঘন্টা বাইরে থাকতে হচ্ছে। এই সময়টায় চাইলেও আমি চেঞ্জ করার খুব একটা সময় পাচ্ছি না বা ওইভাবে হচ্ছে না। চা বিক্রেতা সোনিয়া খাতুনের গল্পটিও এক। পেট চালানোর তাগিদে দিনের বেশিরভাগ সময়ই থাকতে হয় দোকানে। পাবলিক টয়লেট যেখানে রাজধানীতে দুষ্প্রাপ্য, সেখানে মাসিককালীন পরিচ্ছন্নতা অনেকটা বিলাসিতা বৈকি। বেশিরভাগ দোকানে সময় দেই কারণে পরিবর্তন করতে এবং চেঞ্জ করতে সময় পাওয়া যায় না। অ্যাডভোকেট আসমা কিংবা চা বিক্রেতা সোনিয়া, দুজনের পেশা এবং শিক্ষাগত যোগ্যতা ভিন্ন হলেও মাসের বিশেষ কটি দিনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিন্তু এক। বর্তমান সমাজ ব্যবস্থা নারীদের পিরিয়ড বান্ধব না হওয়ায় নানান স্বাস্থ্যগত জটিলতায় ভুগতে হচ্ছে তাদের। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিস্থিতিও এক। অপরিচ্ছন্ন শৌচাগার আর দীর্ঘ সময় একই স্যানিটারি ন্যাপকিন পরে থাকায় বাড়ছে জরায়ুজনিত নানা অসুখ। মেয়েদের জন্য প্রপার টয়লেটের ব্যবস্থা তো নেই, কিংবা থাকলেও সেটা অপরিচ্ছন্ন, এমনই অপরিচ্ছন্ন যে সেখানে কোনো মতেই প্রবেশযোগ্য নয়। যৌনাঙ্গের বিভিন্ন ইনফেকশন কিন্তু ওদের এই প্যাড থেকেই হয়ে যাচ্ছে। প্যাড যদি তার অ্যাভেলেবেল না থাকে, সে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কটন, বিভিন্ন রকম টিস্যু যেগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেরাইল না, ইভেন আপনার কাপড় ইউজ করছে, এই কাপড়গুলো থেকে কিন্তু তার আবার ইনফেকশন হয়। সে একই রকম যৌনাঙ্গের ইনফেকশন নিয়ে আমাদের কাছে আসছে। কর্মজীবী নারীদের দীর্ঘক্ষণ শোষণে সক্ষম এমন স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরামর্শ বিশেষজ্ঞদের। পাশাপাশি পিরিয়ড চলাকালীন সারা দিনের মতো পর্যাপ্ত প্যাড সাথে নিয়ে বের হতে হবে। নারীদের দাবি, পিরিয়ড বান্ধব পরিবেশ থাকলে নির্দ্বিধায় এগিয়ে যাবে নারীরা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওখানে ন্যাপকিনের ব্যবস্থা থাকে না, পর্যাপ্ত পানির ব্যবস্থাও থাকে না, তারপর একটা সিকিউরিটি একটা ব্যাপার আছে। আমরা যারা কর্মব্যস্ত নারী আছি তারা ঘন ঘন চেঞ্জ করতে পারি না। দিন শেষে আমাদের একটা জটিলতা তৈরি হয় বা চেঞ্জ করার এই সুযোগটাও পাই না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।